তোমাদের দেখো কম্পারেটিভ পলিটিক্সেই এখানে একটা পার্ট আছে প্রেশার গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপসের একটা পার্ট রয়েছে। এই পার্টটা আমাদের ভালো করে বুঝতে হবে। ইন্টারেস্ট গ্রুপস, এই ইন্টারেস্ট গ্রুপস আর প্রেশার গ্রুপস ডিফারেন্ট কিছু নয়, সেম জিনিস। তোমাদের পরীক্ষায় এখান থেকে বিক্ষিপ্তভাবে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করেছে, মানে এসেছে পিওয়াই কিউতে ভালোই কিছু প্রশ্ন এসেছে। তো এই পার্টটা আমাদেরকে ছোট বাট অনেক ইনফরমেশন আছে, সেগুলো বুঝতে হবে। প্রেশার গ্রুপের কনসেপ্টটা তোমাদের এমনি অ্যালমন্টন পাওয়েল পড়াতে গিয়ে মোটামুটি বলেছিলাম। প্রেশার গ্রুপসের কথা তিনি 4 ধরনের প্রেশার গ্রুপসের কথা বলেছিলেন, মোটামুটি কনসেপ্টগুলো তোমরা জানো। এবার ওগুলোরই একটুখানি আমাদের ছোট্ট করে আরেকটু আলোচনা করতে হবে, এবং কি ধরনের কি কি নামে কতগুলো প্রেশার গ্রুপস আছে সেগুলো ভালো করে বুঝতে হবে, কারণ এগুলোই পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞেস করছে। বলো, রেখে দাও এখানে, তো এটা তো আমারই পার্ট, তাই না? পেপারটা এখানে রেখে দাও, আমি চেক করে নেবো, স্টেপল করে নেবো। তো এখানে বেশ কতগুলো কোয়েশ্চেন্স আমরা পিওয়াইকিউতে পাবো। আমি একটু ধরে ধরেই পড়াবো, যেহেতু মেটেরিয়ালসটা 2 পাতার বা 3 পাতার। এটা হচ্ছে লক্ষ্মীকান্তের বই, নিশ্চয়ই দেখে অনেকে চিনতে পারছো, কারণ এর আগেই পুরো বইটার মোটামুটি 70% টপিক তোমাদের পড়ানো হয়েছে। 70 না হলেও 60%, 65% টপিক তোমাদের পড়ানো হয়ে গেছে। পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ইউনিট 7 যেটা আমাদের রয়েছে, সেখানে আমরা সেটা চর্চা করতে গিয়ে আমরা এটাকে পড়েছি, বইটা পড়েছি। তো যাই হোক, আবার এখানে আলোচনা প্রসঙ্গে এই বইটা থেকেই আমরা দেখবো, কারণ খুব সুন্দরভাবে আছে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। তো দেখো এখানে প্রেশার গ্রুপস বলতে কি বোঝাচ্ছে। দ্য টার্ম প্রেশার গ্রুপস অরিজিনেটেড ইন দ্য ইউএস, যে আমেরিকা থেকে এই শব্দটা এসেছে। আমি একটু ধরেই ধরেই বলবো, ছোট্ট যেহেতু। তো আমেরিকা থেকে এই শব্দটা এসেছে, আমেরিকাতে এই শব্দটা ভীষণভাবে ফেমাস। প্রেশার গ্রুপস যখন আমরা বলি তখন আমেরিকাতে দেখবে প্রেশার গ্রুপস ভীষণ স্ট্রং। এবং আমেরিকায় কেন, তার অন্যতম কারণ হচ্ছে যে আমেরিকাতে প্রেশার গ্রুপসের সংখ্যাটা বেশি, এবং সেখানেই সংখ্যাটা বেশি হওয়ার এটা কারণ হচ্ছে যে সেখানে একটা ক্যাপিটালিস্ট সিস্টেমে সেটা রান করছে পুরো দেশটা। এবং ক্যাপিটালিস্ট সিস্টেম মানেই হচ্ছে এক প্রকার, তোমরা দেখবে যেটা জানো, যে ক্যাপিটালিস্ট সিস্টেম মানেই হচ্ছে যে এক প্রকার গরিব এবং বড় লোকের মধ্যে একটা বড় ধরনের একটা কি বলবো, যে দূরত্ব তৈরি হওয়া। এক প্রকার দেখবে কম্পিটিটিভ মার্কেটের কনসেপ্ট চলে আসে। এই সমস্ত বিষয়গুলো যেহেতু সেখানে চলে আসে, তো কাজেই যে যত বেশি সেখানে সিস্টেমকে ম্যানিপুলেট করতে পারবে বা ইউজ করতে পারবে, তার লাভ, তার ফায়দা বেশি হবে। সো আমেরিকাতে আমরা দেখতে পাবো যে যেহেতু মার্কেট পলিটিক্স বা পলিটিক্যাল ইকোনমির কনসেপ্ট সেখানে একেবারে কম্পিটিটিভ, সেখানে আমরা দেখতে পাবো যে ক্যাপিটালিস্ট সিস্টেমে রান করছে। তো মোটামুটিভাবে সব কিছু মিলে দেখা যাবে যে এখানে প্রেশার গ্রুপসের শব্দটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, বা সেখানেই একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটা কিন্তু অনেক আগে থেকে ছিল। চলে আসো, এখানে কি বলছে, দ্য প্রেশার গ্রুপস ইজ আ গ্রুপ অফ পিপল। প্রেশার গ্রুপসটা হচ্ছে একটা মানুষের গোষ্ঠী। যে প্রেশার গ্রুপস মানে হচ্ছে বাংলাকে এটাকে বলা হয় আমরা যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীও বলা হয়। পরের প্যারাগ্রাফেই এটা আছে, যে দুটোই সিমিলার ওয়ার্ড। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিংবা হচ্ছে স্বার্থ গোষ্ঠী, এদের বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপলকে বোঝায়, একটা গোষ্ঠীর, একটা মানুষের গোষ্ঠীকে বোঝায়। যারা কি করে, যারা বলছে হু আর অর্গানাইজড অ্যাক্টিভলি ফর প্রমোটিং অ্যান্ড ডিফেন্ডিং দেয়ার কমন ইন্টারেস্ট, যে যারা নিজেদের কি করে, যে যে একেবারেই যে কমন কি বলা হয়, যে একেবারে সমজাতীয় বলতে পারো কতগুলো যে স্বার্থ আছে, তো সেই সমজাতীয় স্বার্থগুলোকে তারা হচ্ছে সুরক্ষা করতে, কিংবা সেগুলোকে আরো বেশি করে সেগুলোকে প্রচার করতে, বা সেগুলোকে আরো বেশি করে বড় করে তুলতে তারা কি করে, এক প্রকার এখানে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। তো যারা করে, যে গ্রুপটা করে, সেই গ্রুপটাকেই বেসিক্যালি এখানে প্রেসার গ্রুপস হিসেবে কনসিডার করা হচ্ছে। কি বলছে তারপরে, ইট ইজ অলসো কল্ড as it attempts to bring a change in the public policy by exerting pressure on the government. কার উপর প্রেশারটা ক্রিয়েট করে, যে বললাম যে প্রেশার গ্রুপস হচ্ছে তারাই যারা মেইনলি তাদের নিজেদের স্বার্থকে সুরক্ষা করার জন্য বা তার স্বার্থটাকে আরো বড় করে প্রমোট করার জন্য তারা কি করে, প্রেশার ক্রিয়েট করে। কিন্তু প্রেশারটা কার উপর ক্রিয়েট করে, প্রেশারটা ক্রিয়েট করে এখানে সরকারের উপরে, যারা কি করে পাবলিক পলিসি তৈরি করার কাজটা করে। সো পাবলিক পলিসি যখন তৈরি হয়, তখন সেই পাবলিক পলিসিটা যেন তাদের পক্ষে হয়, কিংবা বিপক্ষে হলে যেন সেটা অ্যাটলিস্ট বিপক্ষে না হয়,
সেটা এনশিওর করার জন্য তারা কিন্তু এক প্রকার প্রেশার ক্রিয়েট করে। ইট অ্যাক্টস অ্যাজ আ লিয়াসন বিটুইন দ্য গভর্নমেন্টস অ্যান্ড ইটস মেম্বার, যেটা এক প্রকার কি করার চেষ্টা করে, সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করে, যে তার যে যারা সদস্য আছে এবং সরকার, তো তাদের নিজেদের সদস্য, গোষ্ঠীর সদস্য, মেম্বার্স যারা আরো আছে এবং সরকার, এই দুটোর মাঝে এখানে কি করার চেষ্টা করে, একটা সমন্বয় সাধনের কাজটা এরা কিন্তু করে থাকে। ঠিক আছে, সো এগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। প্রেশার গ্রুপসের যখনই আমরা আলোচনায় আসি তখনই তোমরা দেখবে যে এই বিষয়গুলো সেখানে আলোচনায় উঠে আসে। কি বলছে তারপরে? তারপরে বলছে দ্য প্রেশার গ্রুপস আর অলসো কল্ড ইন্টারেস্ট গ্রুপস অর ভেস্টেড গ্রুপস। প্রেশার গ্রুপসকে এখানে কি বলা হচ্ছে, যে ইন্টারেস্ট গ্রুপসও বলা হচ্ছে, যেটা তোমাদের বললাম যে স্বার্থ গোষ্ঠী বা ভেস্টেড গ্রুপস, যে ভেস্টেড মানে হচ্ছে তাদের নিজেদেরই স্বার্থ, তো স্বার্থ গোষ্ঠী হিসেবে তাদেরকে কিন্তু ডাকাও হয়। দে আর ডিফারেন্ট ফ্রম দ্য পলিটিক্যাল পার্টিস। এই লাইনটি যেমন পরীক্ষায় অলরেডি এসে গেছে, এই যে এই লাইনটি নেটে কিন্তু এসে গেছে। They are different from the political parties in that they neither contest elections nor try to capture political power. যে তারা রাজনৈতিক দল থেকে ভিন্ন। তার কারণটা কি, কেন তারা রাজনৈতিক দল থেকে ভিন্ন? ভিন্ন তার কারণ, রাজনৈতিক দল মানে তারা রাজনীতিতে রাজনৈতিক ক্ষমতা চায় তারা, এবং ক্ষমতা চাওয়ার জন্য বা পাওয়ার জন্য তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কন্টেস্ট করে। কিন্তু এরা কিন্তু সেটা করে না। এরা পলিটিক্যাল পার্টি, তার মানে পাওয়ার চায়, পলিটিক্যাল পাওয়ার দখল করতে চায়, এবং দখল করতে চায় নির্বাচনে দখল করার, নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। কিন্তু এরা না তো রাজনৈতিক ক্ষমতা চায়, না তো এরা হচ্ছে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এর দুটোই তারা চায় না, এবং তারা বাইরে থেকে কি করে, সরকারকে প্রেশার ক্রিয়েট করে, সরকারের যারা বিভিন্ন মেম্বার্স আছেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করে। কি বলছে তারপরে দেখো, তারপর বলছে দে আর কনসার্নড উইথ স্পেসিফিক প্রোগ্রামস অ্যান্ড ইস্যু অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস আর কনসার্ন কনফাইন্ড টু দ্য প্রোটেকশনস অ্যান্ড প্রমোশনস অফ দ্য ইন্টারেস্ট অফ দেয়ার মেম্বার্স বাই ইনফ্লুয়েন্সিং দ্য গভর্নমেন্ট। যে সরকারকে প্রভাবিত করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের সদস্যদের স্বার্থের পক্ষে বা সদস্যদের স্বার্থকে সুরক্ষা করার জন্য বা প্রমোট করার জন্য তারা সরকারকে এখানে, সরকারের যে বিভিন্ন পলিসি প্রোগ্রামস যেগুলো আছে সেগুলোতে তারা এক প্রকার প্রভাবিত করার চেষ্টা করে, নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে সেগুলো, অর্থাৎ সরকার যা কিছু ডিসিশন নিয়েছে সেগুলো যেন তাদের নিজেদের পক্ষে যায় সেটা তারা ইনশিওর করার চেষ্টা করে। দ্য প্রেশার গ্রুপ ইনফ্লুয়েন্স দ্য পলিসি মেকিং অ্যান্ড পলিসি ইমপ্লিমেন্টেশন। সুন্দর কথা, যে তারা প্রেশার গ্রুপ তাহলে কি করে, পলিসি যখন তৈরি হচ্ছে, নীতি যখন সরকার তৈরি করছে তখন সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিংবা পলিসিটা যখন ইমপ্লিমেন্ট হচ্ছে, যেটাকে আমরা বলি বাস্তবায়ন, যে নীতিটা যেটা তৈরি করলো সরকার, সেই নীতিটা যখন বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নও তারা কিন্তু সেখানে প্রভাবিত তাকে করার চেষ্টা করে, যে সেটা যেন এক প্রকার যে তাদের স্বার্থটা যেন আগে সুরক্ষিত হয়। হয়তো সরকার এখন কি হলো, ধরো সরকার এখন একটা একটা পলিসি নিয়েছে, কি যে সরকার পলিসি নিয়েছে যে ধরো কৃষকদেরকে বাড়ি দেবে। এখন কৃষকদেরকে বাড়ি দেবে, প্রত্যেক কৃষককে বাড়ি দেবে, এই কথাটা বলেছে, কিন্তু এটা কখনো পসিবল হবে না যে মানে প্রথম বছরেই সমস্ত কৃষকদেরকে বাড়ি দেওয়া সম্ভব হবে। হয়তো বিজেপি সরকার পাওয়ারে এসেছে, এখন তারা বলছে যে কৃষকদেরকে তারা বাড়ি দেবে। এখন এটা কখনো সম্ভব হবে না যে সমস্ত কৃষকদেরকে একই বছরে বাড়ি দেওয়া হবে। কেন? কারণ সরকারের এত টাকার কিন্তু বাজেট থাকে না, জেনারেলি এত টাকা ইনকাম নেই তাদের যে তারা সরকার সবাইকে বাড়ি দিতে পারবে প্রথম বছরেই। তো এটা তারা ধাপে ধাপে করার চেষ্টা করে, তারা এটা ধাপে ধাপে করার চেষ্টা করে, যে প্রথম বছর হয়তো 10,000, তারপরের বছর হয়তো সেখানে 10,000, তারপরের বছর 15,000, তারপরের বছর 20,000, ধীরে 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 তারা সমস্ত কৃষককে কভার করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট তারা এরকম একটা টার্গেট নেয় যে আগামী 10 বছরে এখানে সমস্ত কৃষকদেরকে কভার করা হবে। এবার প্রথম তাহলে তারা এইভাবে তার ইনফ্লুয়েন্সটা তারা কিভাবে করবে, যে যখন বাড়ি দিচ্ছে সরকার তখন তাদের ইনফ্লুয়েন্সটা কিরকম, ইনফ্লুয়েন্সটা তাদের এরকম হবে যে তারা এটা অ্যাটলিস্ট এনশিওর করার চেষ্টা করবে, এই গ্রুপগুলো, যে তারা যে গ্রুপটার হয়ে প্রতিনিধিত্ব করছে, গ্রুপটার স্বার্থকে তারা প্রতিনিধিত্ব বা সুরক্ষিত বা প্রমোট করার চেষ্টা করছে, তো তারা যাতে আগে বাড়িগুলো পায় এটা ইনশিওর করার চেষ্টা করবে, তো তারা যাতে আগে বাড়ি পায়। তো এইরকম ভাবে তারা কি করে, যখন একটা পলিসি ইমপ্লিমেন্ট হয় তখন সেই ইমপ্লিমেন্টেশনে তারা কিন্তু সেখানে কি করে, প্রভাবিত, সেই পলিসিটার ইমপ্লিমেন্টেশনে প্রভাবিত করার চেষ্টা করে। সো এটা আমরা দেখতে পাই। কি বলছে, ইন দ্য গভর্নমেন্ট থ্রু লিগাল অ্যান্ড লেজিটিমেট মেথডস লাইক। তো এটা যখন তারা করছে, তো পলিসিটাকে যখন ফ্রেম হচ্ছে তখন সেখানে তাকে ইনফ্লুয়েন্স করছে, পলিসি ইমপ্লিমেন্টেশন যখন হচ্ছে তখনই তাকে ইনফ্লুয়েন্স করছে। তো এটা একটা লিগাল প্রসেস আছে,
মেইনলি দুটো প্রসেস আছে, একটা হচ্ছে লিগাল প্রসেস আর একটা হচ্ছে ইললিগাল প্রসেস বা ইললেজিটিমেট প্রসেস। তো লিগাল লেজিটিমেট প্রসেস বা মেথড যেটা, সেটা হচ্ছে যে তারা কি করে, তারা লবি করে, তারা কারেসপন্ডস করে, তারা পাবলিসিটি করে, তারা প্রপাগ্যান্ডা করে, তারা পিটিশন দেয়, তারা পাবলিক ডিবেট করে, তারা বিভিন্ন এমএলএ এমপি যারা আছে, যারা সরকারের সাথে জড়িত, কিংবা যারা বিউরোক্র্যাটস আছে যারা সরাসরি ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত পলিসিটা, তাদের সাথে এরা নিয়মিত যোগাযোগ রাখে। রেখে এরা কি করে, নীতিটা যখন তৈরি হচ্ছে, নইলে নীতিটা যখন হচ্ছে, বা দুটোই হতে পারে, যে ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন তারা সেটাকে প্রভাবিত করার চেষ্টা করে, বা তাদের নিজেদের স্বার্থে নিয়ে আসার চেষ্টা করে, নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে, নিজেদের সুরক্ষার জন্য সেটাকে ব্যবহার করে থাকে। এটা আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে কি, এই লবি করা, কারেসপন্ডেন্সের কনসেপ্ট, পাবলিসিটির কনসেপ্ট, প্রপাগান্ডার কনসেপ্ট, পিটিশনের কনসেপ্ট, পাবলিক ডিবেটের কনসেপ্ট এবং কন্টাক্ট রাখা নিয়মিত, এগুলো হচ্ছে সবই কিন্তু লিগাল বা লেজিটিমেট। এগুলো করতেই পারে কেউ। আমি একজন এমএলএ এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেই পারি, আমার তাতে কিছু অপরাধ কিছু নেই। তো এরা যদিও এগুলো ভেতরে ভেতরে হয়, সবকিছু তো সামনাসামনি হয় না, কিন্তু যখন এগুলো তারা গিয়ে দাবি পেশ করতেই পারে, নিয়মিত যোগাযোগ আছে তার কোনো একজন এমএলএ এর প্রতি, এমপির প্রতি, তো এমএলএ এমপি কে দিয়ে কি করেছে, যখন একটা নীতি তৈরি হয়েছে, তোমরা জানো যে লজিকের, তো আমরা জানি যে লজিককে জানো, যে যারা যারা কার্ন পড়েছে তারা ভালো বলতে পারবে যে লজিক বা রিজন কে তিনি এক প্রকার সমালোচনাও করেছেন এবং তারও যে লিমিটেশন আছে সেটা দেখিয়েছেন। এবং আমরা জানি যে এটা হচ্ছে এক প্রকার দুদিকেই ধার, বা দু রকম ভাবে এটাকে ঘোরানো যেতে পারে, চারিদিক থেকেই ঘোরানো যেতে পারে। এটা যে কোনো রকম ভাবে এটাকে মানে যুক্তিকে দাঁড় করানো যেতে পারে। তো তারা কি করে, যখন একটা পলিসি তৈরি করে, তখন কোনো না কোনো রকম একটা এক্সকিউজ দেখে, একটা যুক্তিসম্মত উপায় অবলম্বন করে তারা কি করে, ওই গোষ্ঠীটার হয়ে স্বার্থগুলোকে সুরক্ষিত করার চেষ্টা করে, এটা আমরা জানি। তো তারা তো এখন বলবে যে আমরা তো যুক্তি প্রয়োগ করে করেছি। এবার যুক্তি তো লিগ্যাল সিস্টেম মানতে বাধ্য। তো লিগ্যাল সিস্টেম যেহেতু যুক্তি মানতে বাধ্য, যুক্তির কাছেই সে মাথা নত করে, রিজনের কাছে যেহেতু সে মাথা নত করে, কাজেই সেখানে কন্টাক্ট রেখে কেউ যদি ইনফ্লুয়েন্স করতে পারে সেখানে, তাহলে তো অসুবিধার কিছু নেই। পাবলিক ডিবেট করে তারা মাঝে মাঝে, সেখানে কি করে দেখবে, কোন একটা ইস্যুকে কেন্দ্র করে দেখবে দুটো পক্ষকে লড়িয়ে দিল তারা, এক পক্ষে বিপক্ষে, এবং টিভিতে হয় না, দেখবে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখবে হচ্ছে, বা সন্ধ্যাবেলা করে ডিবেট করতে বসে, দেখবে পক্ষে বিপক্ষে কথা বলছে সেখানে। সো এগুলো হতে পারে, এগুলো করার মধ্য দিয়ে তারা সরকারের পলিসিটাকে ফ্রেম করা বলো আর ইমপ্লিমেন্ট করা বলো, সেটাকে প্রভাবিত করে। পিটিশন দেয় তারা। পিটিশন কনসেপ্টটা কি? পিটিশন মানে হচ্ছে কোনো দাবিপত্র পেশ করা। তারা মন্ত্রীদের কাছে গিয়ে বা বিউরোক্র্যাটসদের কাছে গিয়ে তাদের নিজেদের যে একটা গোষ্ঠীর দাবি আছে, সেই দাবিটা তারা পেশ করে, এবং সেটা যদি তারা যুক্তিসম্মত পায়, তাহলে তারা সেই দাবিটাকে পূরণ করার চেষ্টা করে। তো এটাও তারা করে। প্রপাগান্ডা করে। প্রপাগান্ডা মানে এক ধরনের প্রচার বলতে পারো, যে এক ধরনের প্রচার করে, তাদের নিজেদের স্বার্থের পক্ষে তারা প্রচার করে, তো প্রপাগান্ডা বলা হয়। যখন কোনো নিজেদের স্বার্থের পক্ষে যখন কোনো ধরনের প্রচার হয়, তখন তাকে সেটাকে প্রপাগান্ডা বলা হয়। তো প্রপাগান্ডা তারা বলে, প্ররোচনা যেটাকে বলা হয়, প্রচারণা যেটাকে বলা হয়, প্ররোচনা না, প্রচারণা। তো প্রচারণা তারা করে, পাবলিসিটি তারা করে, মানে ওই এক প্রকার প্রচারই, এটাও এক প্রকার। করেসপন্ডেন্সের মানেটা আমি ভুলছি, দাঁড়াও, কারো জানা আছে? বারবার বলি, এক্সাক্ট CORRESPOND করেসপন্ডেন্স মানে হচ্ছে পত্র ব্যবহার, যে পত্র বিনিময় করলো তারা, চিঠি লেখালেখি করলো, আদান প্রদান করলো, অমুক এমপি কে চিঠি দিল, তমুক এমএলএ কে দিল, অমুক বিউরোক্র্যাটকে দিল, অমুক মন্ত্রীকে দিল, এমএলএ এমপি এই সবই করে তারা। লবির কনসেপ্টটা কি? লবির কনসেপ্টটা হচ্ছে যে সরকারের যে পলিসিগুলো তৈরি হচ্ছে তাদের নিজেদের পক্ষে নিয়ে আসা। পাবে, নিচের দিকেও আছে এটার বিস্তারিত ব্যাখ্যা। সো এগুলো তারা করে, যখন করে তখন হচ্ছে লিগাল মেথড, বা এটা হচ্ছে লেজিটিমেট মেথড এটাকে বলা হয়। এবার ইললেজিটিমেট মেথড বা ইললিগাল মেথডটা কি? যেটা ইউজ করে তারা নিজেদের স্বার্থ সুরক্ষিত করা, কিংবা নিজেদের স্বার্থকে প্রমোট করার কাজটা করে, সেটা হচ্ছে যেমন স্ট্রাইক করে। জানো স্ট্রাইক কি করছে? যে রাস্তা বন্ধ করে সেখানে দুটো ছেলে মেয়ে দুটো লাল ঝান্ডা নিয়ে, হয়তো বা একটা নিজেদের কালার, যেটা তাদের নিজেদের কালার, সেই কালারের একটা ঝান্ডা নিয়ে সেখানে রাস্তায় পুঁতে দিল, বাঁশ একটা ফেলে দিল, আর ওখানে ঢোল তবলা বাজাতে শুরু করে দিল। হাজার হাজার গাড়ি হয়তো এখানে দাঁড়িয়ে আছে, যেটা দেখবে যাদবপুরে রোজই হয় কম বেশি। স্ট্রাইক করে দিল। হ্যাঁ, এগুলো তো, এই স্ট্রাইকের কনসেপ্টগুলো দেখবে বেশিরভাগ ওই পুরনো রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো এগুলো করে। নতুন নতুন রাজনৈতিক দলগুলো এগুলো একটু কমই করার চেষ্টা করে, বা যারা পাওয়ারে আছে তারা কম করে, যারা অপোজিশনে আছে তারা এগুলো বেশি করে।
তো স্ট্রাইকের কনসেপ্ট বিশেষ করে তোমরা বামপন্থীদের মধ্যে দেখতে পাবে। ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস তারা করে, দেখবে অনেক সময় যে তারা হিংসাত্মক কোনো পথ অবলম্বন করে ফেললো, আগুন জ্বালিয়ে দিল কোথাও গিয়ে সেখানে দেখবে কাউকে ধরে মারধর করলো, কাউকে ভয় দেখালো, এগুলো করে। তো ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস এগুলো, খুন খারাপই হলো সেখানে, এগুলো করার মধ্য দিয়েও কি করে তারা নিজেদের স্বার্থে সেখানে তাদের নিজেদের নীতিগুলোকে নিয়ে আসার চেষ্টা করে। কারাপশন, ঘুষ দিয়েছে কাউকে, সেখানে ঘুষ দিয়েছে অবৈধ উপায়ে, সেখানে সেখানে টেন্ডার পেয়েছে অবৈধ উপায়ে, সেখানে কিন্তু নিজেদের হয়ে কাজ করিয়ে নিয়েছে, এগুলো হতে পারে। তো দুর্নীতি করেছে, টাকা দিয়েছে টেবিলের তলায়, এগুলো হতে পারে। তো এইরকম কতগুলো বিষয় আমরা দেখতে পাই যেটার মধ্য দিয়ে তারা, যেটাকে বলা হচ্ছে লিগাল এবং ইনলিগাল বা লেজিটিমেট এবং ইনলেজিটিমেট, এই মেথডগুলোকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থটাকে সুরক্ষিত করার চেষ্টা করে। অডগার্ড এখানে বলে একজনে আছেন, যিনি কি বলছেন যে অডগার্ড এখানে 3টে ডিফারেন্ট টেকনিকের কথা বলেছেন, যে 3টে টেকনিকে ব্যবহার করে তারা নিজেদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সিকিউর করার চেষ্টা করে। কারা? প্রেশার গ্রুপস। তো প্রেশার গ্রুপস 3টে এখানে টেকনিককে ব্যবহার করে নিজেদের স্বার্থকে বা উদ্দেশ্যকে তারা সুনিশ্চিত করার চেষ্টা করে। কি কি 3টে? প্রথমটাকে এখানে তিনি বলেছেন যে ইলেকশনিয়ারিং। ইলেকশনিয়ারিং মানে এক প্রকার ইলেকশনে তারা ইঞ্জিনিয়ারিং এর কাজ করে। কি ধরনের বিষয় এটা? বিষয় হচ্ছে যে তারা ইলেকশনে নিজে পার্টিসিপেট করে না, তারা এখানে কি করার চেষ্টা করে, যারা ইলেকশনে লড়াই করে তাদেরকে তারা এখানে, মানে ওই ইলেকশনে যিনি লড়াই করছেন তারা কাইন্ড অফ নিজেদেরই লোক, নিজেরা করছে না কিন্তু নিজেদের মনোভাবাপন্ন, নিজেদের গোষ্ঠীর এই ধরনের কিছু একটা লোক হতে পারে। তো তাকে, অর্থাৎ পাবলিক অফিসে যারা বসবেন, সরকারি পদে যারা বসবেন, তারা এক প্রকার নিজেদেরই লোক হয় এবং নিজেদের লোককে বসিয়ে তারা কি করার চেষ্টা করে, নিজেদের পক্ষে কাজ করার চেষ্টা করে। তার মানে এই নয় যে সেখানে তারা কমপ্লিটলি নিজেদের পার্টিসিপেশন ইনশিওর করেছেন, না, নিজেদের লোককে তারা বসায়, কিন্তু কোনো রকম ভাবে তারা পুরো গ্রুপটাই ইনভলভ হয়ে যায় এটা কিন্তু নয়। তারা বাইরে থেকে স্বীকার করে না, কিন্তু এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা নিজেদের, অনেক সময় স্বীকারও করে, এটা ওপেনলি দেখা যায় যে নিজেদের লোককে তারা সেখানে বসায়। বলেই দিয়েছে, দেখো, দে ক্যান ট্রাই টু প্লেস ইন পাবলিক অফিস পারসন হু আর ফেভারেবলি ডিসপোজ টুয়ার্ডস দ্য ইন্টারেস্ট দে সিক টু প্রমোট, যে তাদের নিজেদের স্বার্থকে এখানে সুরক্ষিত করবে এই ধরনের কোনো লোককে তারা নিজেরা গিয়ে পাওয়ারে বসায়। তো অফকোর্স সেটা তাদের নিজেদের গোষ্ঠীরই হবে, তার মানে কাইন্ড অফ এই ধরনেরই হয় জেনারেলি। সবসময় যে গোষ্ঠীর হবে তাও নাও হতে পারে, বাট তার গোষ্ঠীর হয়তো সেখানে আইডিয়াগুলোকে সমর্থন করে, এটা হতে পারে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে এখানে লবি করা, লবির কনসেপ্ট, লবি টেকনিককে তারা ব্যবহার করে। তাহলে ফার্স্ট হচ্ছে ইলেকশনিয়ারিং, সেকেন্ড হচ্ছে লবি। লবি বলতে কি বুঝিয়েছে এখানে দেখো, দে ক্যান ট্রাই টু পারসুয়েট পাবলিক অফিসার্স whether they are initially favorably disposed towards them or not to adopt and enforce the policies that they think will prove most beneficial for their interest, যে তাদের নিজেদের স্বার্থের জন্য খুবই লাভদায়ক হবে এই ধরনের কোনো পলিসি তাদের নিজেদের পক্ষে নিয়ে আসা, নিজেদের এই ধরনের কোনো পাবলিক অফিসারদের মধ্য দিয়ে। তো এগুলো লবি বলা হয়। তো তাদেরকে দেখবে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে দেখবে, মানে বিশেষ করে মন্ত্রীদেরকে এই কারণে দেখবে, যারা ইলেকশনে ফাইট করে তাদেরকে দেখবে টাকা পয়সা সমর্থন দেয়, তাদের হয়ে প্রচার করে, তাদের হয়ে ভোট ব্যাংকের কাজ করে, তাদের হয়ে অপিনিয়ন তৈরি করে, এগুলো কিন্তু তারা করে থাকে, চেষ্টা করে। তো এগুলো হচ্ছে কি লবিং এর কনসেপ্ট। আমেরিকাতে দেখবে এই লবিগুলো কিন্তু ভীষণ স্ট্রং। এক একটা গ্রুপ, মানে প্রচুর, এখানে যেহেতু একটা মাল্টি ডাইভার্স একটা যেহেতু সোসাইটি, সেটা মাল্টিকালচারালিজম যেহেতু সেখানে ভীষণ রকম ভাবে দেখতে পাওয়া যায়, আমরা দেখি সেখানে। তো তাদের পলিটিক্সে সেই মাল্টিকালচারালিজমের কিন্তু রোলটা দেখতে পাওয়া যায়, যে বিভিন্ন লবি আছে দেখবে, যেমন এই যে ইন্ডিয়ান যে ডায়াসপোরা, তাদের একটা আলাদা লবি আছে, ইন্ডিয়ান ডায়াসপোরাদের আলাদা লবি আছে, ওদের মধ্যে আবার হিন্দুদের একটা আলাদা লবি আছে, ওদের মধ্যেই দেখবে আবার দেখবে এশিয়ানদের একটা আলাদা লবি আছে, দেখবে সেখানে দেখবে আফ্রিকানদের একটা আলাদা লবি আছে, সেখানে বিজনেসম্যানদের আলাদা লবি আছে, এনভায়রনমেন্টালিস্টদের আলাদা লবি আছে, মহিলাদের আলাদা লবি আছে, এক একটা গ্রুপের এক এক ধরনের লবি আছে। অর্থাৎ তারা চায় যে সরকার যে ডিসিশনগুলো নেবে সেগুলো যেন তাদের পক্ষে থাকে, এবং তার জন্য ওরা কি করে, ওদের হয়ে ভোট ব্যাংকের কাজ করে, ওদের হয়ে প্রচার করে, ওদের হয়ে পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করে, এগুলো কিন্তু করার চেষ্টা করে। তো এই ধরনের প্রচুর লবি আমরা কিন্তু সেখানে আমেরিকাতে দেখতে পাই। ইন্ডিয়াতেও এগুলো আছে, কিন্তু ইন্ডিয়া যেহেতু এখনো অতটা বড় পরিমাণে ক্যাপিটালিজমের দিকে যায়নি, বা চরিত্রগুলো এখনো পরিষ্কার হয়ে ওঠেনি, ফুটে ওঠেনি, তো স্বাভাবিকভাবেই লবিগুলো একটুখানি ছোটখাটো আকারেই দেখতে পাওয়া যায়। উপর দিকে হয়, নিচের দিকে এগুলো খুব কমই দেখতে পাওয়া যায়, বা এতটা ডাইভার্সিটিও সেখানে নেই। থার্ড কি বলছে? থার্ড বলছে এখানে প্রপাগান্ডাইজিং মানে এক প্রকার বলছে প্রচারণা। তার প্রচারণা মানে এদের হয়ে তারা কি করে, যে পাবলিকে, যেটা বললাম, পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করার চেষ্টা করে এদের করার মধ্যে, এবং তারা সরকারকে ইনডিরেক্ট বা ডিরেক্ট রকম ভাবে সেখানে কি করে, যে প্রভাবিত করার চেষ্টা করে।
তো এগুলো আমরা মানে সরকারের হয়ে তারা জেনারেলি বলতে পারো যে পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করে, যে বা যে রাজনৈতিক দলটাকে তারা সমর্থন করবে, যে গ্রুপটাকে তারা সমর্থন করবে, সেই গ্রুপটার হয়ে তারা নিজেদের মতো করে প্রচারণা চালায়, যে এদেরকে সমর্থন করলে কি কি লাভ হবে। তো সেগুলো তাদের নিজেদের গ্রুপের মেম্বার্সদের মধ্যে তারা কিন্তু প্রচার করে, এবং প্রচার করার মধ্য দিয়ে আলটিমেটলি দেখা যায় যে তারা কিন্তু ভীষণ রকমভাবে লাভান্বিত হয়। তো এই তিনটে মেথড তারা কিন্তু ব্যবহার করেন। এই তিনটে মেথড আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তিনটে মেথড, তিনটে টেকনিক্স এর কথা এখানে কিন্তু অডগার্ড বলেছেন। চলে আসে এবার ইন্ডিয়াতে প্রেশার গ্রুপস এর কনসেপ্টে। ইন্ডিয়াতে প্রেশার গ্রুপস যদি আমি বললাম যে ইন্ডিয়াতে প্রেশার গ্রুপ এতটা স্ট্রং নয় যতটা স্ট্রং ইউএসএ তে, যতটা স্ট্রং সেখানে ওয়েস্টার্ন কান্ট্রিজ যেমন আরো অন্যান্য যেগুলো আছে, যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশগুলিতে প্রেশার গ্রুপ যতটা স্ট্রং, ইন্ডিয়াতে প্রেশার গ্রুপস কিন্তু এতটা স্ট্রং নয়। তার কারণ কি? তার কারণটা বলে দিলাম, যে এখানে ক্যাপিটালিজম, এখানে কম্পিটিশনস, ওপেন মার্কেট সিস্টেম এগুলো যেহেতু নেই, তো স্বাভাবিকভাবে এখানে এদের লবিটাও খুব কম। বিজনেস গ্রুপস আমরা অনেকগুলো, তারপরেও আমরা দেখবো যে ইন্ডিয়াতে অনেক ধরনের গ্রুপস আছে বা প্রেশার গ্রুপস আছে, বা গোটা বিশ্ব জুড়ে এই ধরনের গ্রুপসের সংখ্যা নাম আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে যেমন বিজনেস গ্রুপস, এরা প্রেশার গ্রুপস হিসেবে কনসিডার হয়। বিজনেস গ্রুপস কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এরা, এদেরকে বলা হচ্ছে যে দে আর মোস্ট সফিস্টিকেটেড, মোস্ট পাওয়ারফুল এবং লার্জেস্ট অফ অল প্রেশার গ্রুপস ইন ইন্ডিয়া। এবং শুধু ইন্ডিয়াতে নয়, পৃথিবীর সমস্ত দেশেই এরা হচ্ছে, বিজনেস গ্রুপটা হচ্ছে একটা সব থেকে হচ্ছে কিন্তু বাস্তব বুদ্ধি সম্পন্ন, সফিস্টিকেটেড মানে হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন একটা একটা হচ্ছে গ্রুপ, যাদের কাছে কি আছে, যারা যুক্তি সুন্দরভাবে সাজিয়ে, টাকা পয়সাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে তারা কি করে না, তাদের পক্ষে সরকারের পলিসিগুলো নিয়ে আসার চেষ্টা করে। এবং এই কারণে তোমরা দেখবে গোটা বিশ্ব জুড়ে বিজনেস সেন্ট্রিক কিন্তু আইডিয়া ফাংশনস করছে, দেখতে পাচ্ছি আমরা। তো ইন্ডিয়াতে যে সমস্ত প্রেশার গ্রুপস গুলো আছে, যেমন এগুলো পরীক্ষায় জানতে চেয়েছে এর আগেও, পিওয়াইকিউতে পাবে, ভালো করে দেখে নাও। ইন্ডিয়াতে যেমন প্রেশার গ্রুপ, সব থেকে বড় প্রেশার গ্রুপস হচ্ছে এফআইসিসিআই। এটার ফুল ফর্মটাও জানতে চাই পরীক্ষায়, ইউজির পরীক্ষায় তো একাধিকবার জিজ্ঞেস করেছে, নেটেও বোধহয় এক দুবার জিজ্ঞেস করেছে। দেখে নাও, এফআইসিসিআই ফুল ফর্মটাও জিজ্ঞেস করে। নাম কি? ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা বড় একটা হচ্ছে কিন্তু, এটা বলা যেতে পারে যে মার্চেন্টস গ্রুপ, অর্থাৎ ব্যবসায়িক একটা গোষ্ঠী। এই ব্যবসায়িক গোষ্ঠী এখানে কি করে, যে সরকারের পলিসিগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে, বিজনেস সেন্ট্রিক করার চেষ্টা করে। আর কি পাবো আমরা? ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বার্স অফ বম্বে, এটা পাবো আমরা। থার্ড কি পাবো? ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বার্স অফ ক্যালকাটা। এগুলো টাইম, জন্মসালগুলো দেখে নেবে পরবর্তীকালে, গুগল করে পাশে লিখে নেবে। সাউথ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অফ মাদ্রাস, এগুলো সব পুরনো নাম, এগুলো সবই পুরনো নাম, ব্রিটিশ ভারতে অনেকের জন্ম হয়েছে। তো এরা কি করে? এরা হচ্ছে বড় বড় সব এখানে ইন্ডাস্ট্রিয়াল এবং হচ্ছে ট্রেডিং ইন্টারেস্টকে, এখানে তাদের নিজেদের যেগুলো আছে, যে শিল্পায়ন এবং হচ্ছে ব্যবসায়িক যে স্বার্থ তাদের নিজেদের আছে, সেগুলোকে তারা রিপ্রেজেন্ট করে, এবং সেগুলোকে সরকারের পলিসির মাধ্যমে আরো বেশি করে সুরক্ষিত করা এবং প্রমোট করার কাজটা করে। এছাড়াও তোমরা দেখবে যে অ্যাসোচাম বলে একটা অর্গানাইজেশন আছে, অ্যাসোসিয়েশন আছে। কি বলছে নাম? কি? অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ নাম, ফুল ফর্মটা ভালো করে দেখে নেবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। ইউজির পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, তো তোমাদেরও আসতে পারে সেটে বিশেষ করে, কারণ এগুলো কিন্তু আসে ক্যালকাটার সিলেবাসে যেহেতু আছে, তো ধরে নাও এক প্রকার সেটে আসার সম্ভাবনা প্রবল পরের বছরের জন্য। সো অ্যাসোচাম এটা। এরপরেও এখানে আমরা দেখতে পাবো বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অফ ক্যালকাটা অ্যান্ড সেন্ট্রাল কমার্শিয়াল অর্গানাইজেশনস অফ দিল্লি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিজনেস ইন্টারেস্ট গ্রুপস, যারা এখানে কি করার চেষ্টা করে, যারা হচ্ছে নিজেদের স্বার্থকে সুরক্ষিত করার চেষ্টা করে। এই অ্যাসোচামের যখন কথা বলবে তখন তোমরা দেখবে এটা হচ্ছে ব্রিটিশ, এটা মানে কি বলবো, এটা ব্রিটিশ ফরেন যে ক্যাপিটাল আছে, মানে ফরেন ব্রিটিশ যে ক্যাপিটাল আছে, অর্থাৎ বিদেশ ব্রিটিশদের যে হচ্ছে সম্পদ আছে, সেই সম্পদটাকে এরা কিন্তু রিপ্রেজেন্ট করে, বা এক প্রকার বলতে পারে বিদেশি একটা কোম্পানি, বিদেশি একটা গ্রুপ। 3 নাম্বার কি বলছে? ফেডারেশনস অফ অল ইন্ডিয়া ফুড গ্রেইন ডিলার্স অ্যাসোসিয়েশন, FIFDA। ভালো করে দেখে নাও, ফুড গ্রেইন। তো এরা এখানে কি করছে? ফুড ডিলার্স যারা আছে, গ্রেইন ডিলার যারা আছে, ঠিক আছে, ডিলার যারা আমরা যা সরাসরি যাদেরকে ডিলার হিসেবে দেখি, তাদের এখানে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। এছাড়াও এখানে দেখো অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারস অর্গানাইজেশনস, AIMO। AIMO এখানে একটা মিডিয়াম সাইজড ইন্ডাস্ট্রি, এটা একটা। তো এদের একটা কিন্তু স্বার্থকে এরা সুরক্ষিত করার চেষ্টা করে। ভালো করে এগুলো দেখে নিও, ভালো করে এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। সে কি সে কি কি হলো? হ্যাং করে গেল।
তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ, কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল। দাঁড়াও, একটু ভুল করে কন্ট্রোল এ হয়ে গেছে, এটা লোড নিচ্ছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। তো এগুলো ভালো করে মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় এই ধরনেরই কোয়েশ্চেন্স কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করে এবং ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দেয়, এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সো এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। চলে আসো সেকেন্ড যে আছে, সেকেন্ড যে নাম সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন। তাহলে আমরা উপরেরটা কি পেলাম? বিজনেস। সেকেন্ড আমরা কি পাচ্ছি? ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের এটা আমরা দেখতে পাবো যে বেসিক্যালি এদেরকে লেবার গ্রুপসও বলা হয়। এটা নিয়ে তোমাদের ক্লাস হয়েছে এর আগেও, লেবার লেবার বোধহয় পড়াতে গিয়ে বলেছিলাম, বা লেবার ক্লাস বা কিছু একটা ছিল না ইউনিট 8-এর, সেখানে এটা ছিল। তো যাই হোক, তো এখানে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, কি বললে? লেবার মুভমেন্ট। লেবার মুভমেন্ট। তো যাই হোক, ট্রেড ইউনিয়নের নামটা তোমরা সেখানে পেয়েছো, ভালো করে দেখে নাও এখানে। তো এখানে একটা পিকুলিয়ার ফিচার্স হচ্ছে ইন্ডিয়াতে, এটা যেটা বোঝানোর চেষ্টা করেছে এখানে, সেটা হচ্ছে যে লেবার এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা অনেক সময় দেখা যায় এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এরা হচ্ছে পলিটিক্যাল পার্টিস গুলোর উপর ডিপেন্ডেন্ট। এরা হচ্ছে কি অ্যালাইড অর্গানাইজেশন হিসেবে কাজ করে, সহযোগী একটা সংগঠন হিসেবে কাজ করে। তো কার? রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন হিসেবে কাজ করে এরা। লেবার কতগুলো গ্রুপস, তো লেবার গ্রুপস গুলোই কি করে যে এরাই ভোট ব্যাংক হিসেবে সরকারের কাজ করে, অনেক সময় ফান্ডিংও দেয়। তো তারপরে ইন্ডাস্ট্রিজ গুলোকে রান করাতেও হেল্প করে। আলটিমেটলি পুরো দেশটাকে তারা এক প্রকার বলতে পারো যে দেশের যে মানে প্রোডাক্টিভ সিস্টেম সেটাকে তারা নিজেদের কন্ট্রোলে রাখে। তো সেই কারণে তারা এক প্রকার এই ভয়গুলো দেখিয়ে সরকারকে তারা কি করার চেষ্টা করে, যে নিজেদের স্বার্থে কিন্তু কাজ করানোর চেষ্টা করে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যেহেতু তারা সরাসরি সাথে যুক্ত, তো রাজনৈতিক দলগুলো যখন পাওয়ারে আসে, ওই পার্টিকুলার রাজনৈতিক দলটা যেটাকে তারা সমর্থন করছে, তারা যখন পাওয়ারে আসে, তারা তখন তাদের হয়ে কিন্তু কাজ করে বা তাদের স্বার্থকে সুরক্ষিত করার চেষ্টা করে। এগুলো আমরা জানি, দেখেছি। তো এইরকম ভাবে তোমরা দেখবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা সিপিআইএম, সব থেকে পুরনো যেটা দল, একাধিকবার এই প্রশ্নটি পরীক্ষায় জানতে চেয়েছে, তোমরা জানো। এবং এটা লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন, তোমরা এটাও ভালো করে জানো। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে সিপিআইএম এর আন্ডারে, সিপিআই এর আন্ডারে এটা আছে। তারপরে এখানে দেখে নাও ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আইএনটিইউসি, এটা কংগ্রেসের আন্ডারে আছে। এগুলো এগুলো ডান দিক বাঁ দিক বা ডান দিক বাঁ দিক একাধিকবার ম্যাচ করতে দিয়েছে, তোমরা ভালো করেই জানো। তারপরে কি আছে? হিন্দ মজদুর সভা, এইচএমএস, কাদের আন্ডারে আছে? এটা সোশ্যালিস্ট পার্টির আন্ডারে আছে। তারপরে এখানে কি দেখতে পাবো? সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সি2, কার আন্ডারে আছে? সিপিএম বা সিপিআইএম যেটাকে বলছি, তো তাদের আন্ডারে আছে। ভারতীয় মজদুর সংঘ, কার আন্ডারে আছে? বিজেপি। তো এই 5টা বিষয় একাধিকবার পরীক্ষা জিজ্ঞেস করেছে, ডান দিক বাঁ দিক মেলাতে দিয়েছে একাধিকবার। তো এটা মুখস্থ করে ফেলতে হবে যে কোন ট্রেড ইউনিয়ন কোন রাজনৈতিক দলের সহযোগী একটা সংগঠন হিসেবে কাজ করছে, এগুলো ভালো করে জানতে হবে। তো এরা হচ্ছে কি প্রেসার গ্রুপস, যারা কি করছে না রাজনৈতিক দলগুলোকে প্রেসার করে যখন তারা পাওয়ারে আসে তখন, এবং তাদের স্বার্থকে সুরক্ষিত করার চেষ্টা করে। তো এইগুলো এখানে বলে দিয়েছে। দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। লালা লাজপত রায় এর প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। এগুলোতে একাধিকবার পরীক্ষায় এসেছে, তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। 1945 পর্যন্ত তারা এখানে এই কংগ্রেসম্যান, সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট একসঙ্গে এআইটিইউসির মধ্যে ছিল। পরবর্তীকালে তারা হচ্ছে ডিভাইডেড হয়ে যায়। এগুলো আমি তোমাদের বলেছিলাম যখন লেবার মুভমেন্ট পড়াতে গিয়ে। সো এগুলো ভালো করে আরেকবার এখানে দেখে নাও, এগুলো কিন্তু রিপিট হচ্ছে। সো এগুলো তোমরা একটু রিপিট করেই পড়ে নাও। চলে আসো এরপরে এখানে আগ্রারিয়ান যে গ্রুপসটা আছে, যে প্রেসার গ্রুপসের মধ্যে যে আগ্রারিয়ান গ্রুপসটা আছে, যেটা হচ্ছে কৃষিভিত্তিক গোষ্ঠী যেটা আছে, সেই কৃষিভিত্তিক গোষ্ঠীর মধ্যে আমরা কাদের দেখতে পাবো? কৃষিভিত্তিক যে লেবার ক্লাস আছে, সেই কৃষিভিত্তিক লেবার ক্লাসেরই কথা বলা হচ্ছে। তো ভারতীয় কিষাণ ইউনিয়ন এর লিডারের নামও জানতে চেয়েছিল যদিও পরীক্ষায়, নামটা বলতে পারবে লিডারের নাম? তারপরে এখানে দেখো, এখানে নর্থ ইন্ডিয়াতে এটা বিশেষ করে সমৃদ্ধ, যেখানে হুইট বেল্ট যেটাকে বলা হচ্ছে, যেখানে গম উৎপাদন প্রচুর রকম ভাবে হয়। দ্বিতীয় হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ সভা, দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট আগ্রারিয়ান গ্রুপ, এটারও লিডারের নাম আমরা মাঝে মাঝে জানতে চাই। ঠিক আছে, তো এগুলো ভালো করে জানতে হবে, এদের লিডারের নাম এবং এরা এদের 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 প্রতিষ্ঠার বছরগুলোর নামও জানতে হবে। এছাড়াও আছে এখানে রিভলিউশনারি প্রেজেন্ট কনভেনশনস অর্গানাইজড বাই দ্য সিপিএম,
ইন 1967 হুইচ গেভ বার্থ টু দ্য নকশালবাড়ি মুভমেন্ট, ভালো করে দেখতে হবে, নকশালবাড়ি মুভমেন্টের সাথে জড়িত। রিভলিউশনারি পিসডেন্ট কনভেনশন আরপিসি, তো সিপিএম এর সাথে জড়িত 1967-এ, নকশালবাড়ি মুভমেন্টে এটা 1967-এ এটা জন্মগ্রহণ করেছিল। এছাড়াও আছে এখানে ভারতীয় কিষাণ সংঘ, গুজরাটে এটা আছে, ভালো করে দেখে নাও। তারপরে এখানে তামিলনাড়ুতে আছে আরভি সংঘম, শ্বেতকারী সংগঠন, এটার নাম যেমন অলরেডি জানতে চেয়েছে পরীক্ষায়, শ্বেতকারী সংগঠনা, তো এটা মহারাষ্ট্রে যেমন আছে, পরীক্ষা অলরেডি এসেছে। হিন্দ কিষাণ পঞ্চায়েত কন্ট্রোল বাই দ্য সোশ্যালিস্ট, ভালো করে দেখে নিও। অল ইন্ডিয়া কিষাণ সম্মেলন, এটারও নাম বোধহয় এসেছে বোধহয়। এবং এছাড়া আছে ইউনাইটেড কিষাণ সভা ইউকেএস কন্ট্রোল বাই সিপিএম। তো এই নামগুলো ভালো করে দেখতে হবে, কোন পার্টি কোনটাকে কন্ট্রোল করছে, কার আন্ডারে কোনটা আছে, এগুলো ভালো করে জানতে হবে। এবং এদের লিডারের নামগুলো জানতে হবে, কারণ লিডারের নামগুলো পরীক্ষায় ডান দিক বাঁ দিক কিন্তু ম্যাচ করতে বলেছে একাধিকবার, বিশেষ করে প্রথম দুটো, এই যে 1 এবং 2, ভারতীয় কিষাণ ইউনিয়ন এবং অল ইন্ডিয়া কিষাণ সভা, এগুলো ভালো করে জানতে হবে। চলে আসো 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কথা বলেছে। তো প্রফেশনাল বলতে কাদের কথা বলা হচ্ছে? প্রফেশনাল বলতে এখানে বলা হচ্ছে এখানে যারা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, যেটা IMA, অর্থাৎ ডাক্তারদের কথা বলা হচ্ছে। উকিলদের কথা বলা হচ্ছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া BCI, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, উকিলদের কথা বলা হচ্ছে। 3 নম্বরে হচ্ছে এখানে ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, এখানে এখানে সাংবাদিকদের কথা বলা হচ্ছে। সাংবাদিকরা প্রফেশনাল হিসেবে কনসিডার হয়, সাংবাদিকের কথা পেলে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার্সদের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কলেজ কিংবা ইউনিভার্সিটি, এদের কথা বলা হচ্ছে। তো এরা হচ্ছে কি? এরা হচ্ছে প্রফেশনাল। তো এদের গ্রুপস গুলো কি করে? সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে, নিজেদের স্বার্থে বিভিন্ন পলিসি নিয়ে আসার চেষ্টা করে। যেমন টিচার্সদের সংগঠনটার একটা বড় হচ্ছে একটা ইন্টারেস্ট, পশ্চিমবঙ্গের যদি কথা বলো তাহলে পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাবে যে তারা বারে বারেই দাবি জানিয়ে আসছে যে তাদের ডিএ বাড়ানো হোক, ডিএ তাদের বাড়ানো হোক। সেন্ট্রাল গভর্নমেন্ট যে গভর্নমেন্টের এমপ্লয়িরা যে ডিএটা পায়, যে হারে ডিএ পায়, সেই হারে তাদের ডিএটা বাড়ানো হোক। কারণ পশ্চিমবঙ্গের মধ্যেই মানে এই যাদবপুর একটা ইউনিভার্সিটি, তার অপোজিটে আর একটা ধরে নাও একটা রিসার্চ সেন্টার আছে বা দুটো আছে। যাদবপুরের অপোজিটে হচ্ছে দুটো হচ্ছে সেন্ট্রাল, আর যাদবপুর হচ্ছে এখানে স্টেট। তো ডেজিগনেশন এক, কাজ করার জায়গা এক, কাজ করার টপিক এক, সমস্ত কিছুই এক, কিন্তু বেতন কাঠামো তাদের আলাদা। তো এগুলো এক প্রকার অসাম্য, এগুলোকে মেনে নেওয়া উচিত নয়, বা এগুলো থাকা উচিত নয় বলে তারা বিভিন্ন সময় টিচার্সরা দাবি দাওয়া দেয়, রিসার্চার্সরা দাবি দাওয়া দেয়। সেগুলো নিয়ে সরকার সবসময় কি করে? সরকার এগুলো নিয়ে কাজ করতে চায়, মানে সরকারকে এরা দাবিপত্র দেয় এবং বলে যে তাদের যেন বেতন এই ডিএটা বাড়ানো হয়, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন দাবি দাওয়া তারা দিয়ে থাকে। ঠিক একই রকম ভাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া দিয়ে থাকে। যেমন রিসেন্টলি তাদের দেখবে ল্যাপটপ অনেক কিছু দেওয়া হচ্ছে, বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অনেক কিছুই করা হচ্ছে। জার্নালিস্টরা মোটামুটি একই রকম ভাবে দাবি দিয়ে থাকে, তাদের জন্য যেন প্রেস ক্লাবগুলো তৈরি করা হয়, তাদের যেন স্বাধীনতাকে আরো বেশি করে ইনশিওর করা হয়, সরকারের যেন সরকার যাতে রেস্ট্রিকশনস গুলো বা প্রতিবন্ধকতাগুলো যেন কম হয়, সরকার যাতে আরো বেশি করে ওপেন হয়, এত যদি হিংসা পরায়ণ না হয়, সমালোচনা যাতে সে গ্রহণ করতে পারে, এই ধরনের এই কারণে তারা কি করে না, তারা হয় কিন্তু সেখানে সরকারেরকে কিন্তু এক প্রকার প্রেসার ক্রিয়েট করে এই সমস্ত বিষয়গুলোকে ওপেন করার চেষ্টা করে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও এরকম ভাবে মেডিকেলের যে ইস্যুস গুলো আছে, যে হসপিটালকে আরো ভালো করা, নিজেদের কাজের টাইমটাকে কমিয়ে নিয়ে আসা, ওভারলোডটাকে কমানো, ডাক্তারের সংখ্যাটাকে বাড়ানো, সরকারি সেক্টরসগুলিতে এখানে আরো পেশাদারি ডাক্তারের সংখ্যাটাকে বাড়ানো, বেতন কাঠামোকে আরো ভালো করা, হ্যাঁ, কাজের পরিবেশটাকে আরো উন্নত করা, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বিভিন্ন সময় কিন্তু লেগে আছে। তো এগুলো আমরা জানতে পারি। মেডিকেলের সিটটাকে যেন বাড়ানো হয়, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় দাবি দাওয়া দেয়। এছাড়াও তোমরা দেখবে স্টুডেন্ট অর্গানাইজেশনস গুলো এখানে কিন্তু প্রেশার গ্রুপস বা ইন্টারেস্ট গ্রুপস এর মধ্যেই কিন্তু কনসিডার হয়। ইন্টারেস্ট গ্রুপস বা প্রেশার গ্রুপস কি এরা এখানে দেখতে পাবো যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, কার আন্ডারে আছে? বিজেপি, ABVP যাকে বলা হয়। এগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি জিজ্ঞেস করেছে, ডান দিক বাঁ দিক মেলাতে দিয়েছে যে কোন স্টুডেন্ট অর্গানাইজেশন কোন রাজনৈতিক দলের এফিলিয়েশনে আছে। সো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP বিজেপির আছে। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনস, এটা CPI এর আছে। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন AISF, যেটাকে AISF, তো CPI এর আন্ডারে আছে, অ্যাফিলিয়েশনে আছে। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া NSUI, অ্যাফিলিয়েশন টু কংগ্রেস, ঠিক আছে। আর একটা আমরা দেখতে পাবো যে CPM এর আন্ডারে আছে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SFI, এটা CPM এর আন্ডারে আছে। সো এগুলো খুব গুরুত্বপূর্ণ কতগুলো সংগঠন, যেমন হচ্ছে CPM এরটা খুব গুরুত্বপূর্ণ, SFI যেটাকে বলছি আমরা, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া,
এবং আমরা AISF অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন সিপিআই, তো সিপিএম এবং সিপিআই এদের কিন্তু বিজেপি এদের স্টুডেন্ট সংগঠনগুলো ভীষণ স্ট্রং। তাছাড়াও এই মুহূর্তে যারা যখন পাওয়ারে থাকে তাদের স্টুডেন্ট উইংগুলো খুব পাওয়ারে থাকে। তো বিজেপি এখন পাওয়ারে আছে, তো এবিভিপি এখন খুব পাওয়ারে আছে। যদি পশ্চিমবঙ্গের কথা বলো তাহলে হচ্ছে টিএমসিপি এখন পাওয়ারে আছে। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে যারা যখন পাওয়ারে থাকে তাদের সংগঠনগুলোও কিন্তু তাদের পাওয়ারফুল হয়। তো এরাও কি করে, এদের নিজেদের স্বার্থটাকে সুরক্ষিত করার চেষ্টা করে। যেমন একটা ঘটনা বলি, একটা উদাহরণ বলি, তাহলেই বুঝতে পারবে যে কলেজগুলো দেখবে তোমরা এগুলো হয়তো খোঁজও রাখো না, বাট এগুলো খোঁজ রাখবে, তবেই গিয়ে রাজনৈতিকভাবে সচেতন হতে পারবে, রাজনৈতিক পড়াগুলো তোমাদের মনে থাকবে, বা পলিটিক্যাল সায়েন্সটা অনেকটা ইজি মনে হবে। যেমন এরা ইন্টারেস্ট গ্রুপস স্টুডেন্টসরা, তা এরা কি আদায় করেছে, কিছু কি আদায় করতে পেরেছে? হ্যাঁ, অফকোর্স আদায় করেছে। মানে যদি এখন আমি সিপিএম এর কথা বলি তাহলে তো তোমরা প্রতিনিয়ত আন্দোলন, স্লোগান, শাউটিং করতে, স্ট্রাইক করতে, এগুলো তো দেখবেই, এগুলো তো ঠিক আছে, অপোজিশনে আছে তো এগুলো তো করবেই। কিন্তু যারা পাওয়ারে আছে তাদের হাত থেকে কি আদায় করে নিচ্ছে তাদের নিজেদের ইউনিটগুলো, এটার যদি একটা উদাহরণ জিজ্ঞেস করি তোমরা আশা করি এখানে কেউ বলতে পারবে না। জানা আছে? বলো দেখি, টিএমসির স্টুডেন্ট উইং টিএমসি কে দিয়ে কি আদায় করেছে, তাদের কোন স্বার্থটাকে সুরক্ষিত করিয়েছে, বলো দেখি। কার জানা আছে? কারা খবরের কাগজ পড়ো দেখি, রাজনৈতিক চর্চা কারা করো, কারো জানা আছে? কেউ খোঁজ রাখো না। এই কারণে তোমাদের কাছে, তোমরা যেহেতু এগুলোর খোঁজ রাখো না, তাই এগুলো তোমাদের কাছে পড়া, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হয়, কিন্তু আমাকে এগুলো মুখস্থ করতে হয় না। তার কারণটা হচ্ছে যে এগুলো আমার কাছে এগুলো মুখস্থ করার বিষয় না, আমার কাছে এগুলো হচ্ছে রোজ খবরের বিষয়। এগুলো চোখ বলে বা আমি এগুলো এগুলো নিয়ে গল্প গুজব করার বিষয়, এগুলো নিয়েই চর্চা হয় বন্ধু বান্ধবের মধ্যে। ফলে এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করলে এগুলো সলভ করে আসাটাও ডিফিকাল্ট হয় না। যেটা আদায় করেছে সেটা হচ্ছে কি, এটা স্টুডেন্ট উইং টিএমসির, কিন্তু আদায় করেছে যেটা, সেটা হচ্ছে যে কলেজগুলোর গভর্নিং যে বডি আছে, কলেজগুলোর যে গভর্নিং বডি আছে, সেই গভর্নিং বডিজগুলোতে তোমরা দেখবে যে অন্য মানে প্রফেশনাল যারা তাদেরকে নিয়োগ, তাদেরকে সরকারের হচ্ছে নমিনি হিসেবে নিয়োগ করা হয়, সরকারের নমিনি হিসেবে তাদেরকে নিয়োগ করা হয়। বা আরো বিভিন্ন ধরনের পোস্ট আছে যেখানে সরকারের একটা কন্ট্রোল আছে। তো নিয়োগ করে কি করে যে কলেজটা কিভাবে চলবে, কলেজের সমস্ত কিছুকে ডিসাইড করে তারা। তো সেখানে যে গভর্নিং বডিতে যে সেখানে 10 জন 12 জন বা 15 জন যে সদস্য তারা থাকে পুরো কলেজটাকে যারা চালায়, তো সেখানে সরকারের 1 2 জন লোক থাকে। তো সেই সরকারের লোকগুলোতে এইবার যাদেরকে লেটেস্ট যাদেরকে পদে বসিয়েছে তারা কারা জানো? তারা হচ্ছে সব ছাত্র। কলকাতার আশেপাশে বিভিন্ন কলেজে তোমরা দেখবে যারা হচ্ছে টিএমসিপি করে, বিশেষ করে যাদবপুরের দেখবে অনেকে, বা ক্যালকাটার প্রেসিডেন্সি অনেকে দেখবে তোমরা আশেপাশের বিভিন্ন কলেজে তারা কিন্তু এই গভর্নিং বডিতে কিন্তু চান্স পেয়েছে। বিশেষ করে এরা হচ্ছে বেশিরভাগই এরা দেখবে পিএইচডি স্কলার। তো পিএইচডি স্কলার যারা, তারা তাদেরকে ওখানে তাদেরকে নমিনেট করেছে সরকার, তারা ওখানে গিয়ে ওই কলেজের হয়ে কি করছে, গভর্নিং বডিতে গিয়ে সেখানে ডিসিশনগুলো নিচ্ছে। তাহলে এক প্রকার তারা কি করলো, এক প্রকার বিশাল বড় একটা বলতে পারো যে সম্মান আদায় করে নিল। এবং এটার একটা কিন্তু স্যালারিও আছে, তুমি কলেজে যাবে আসবে তার জন্য বোধহয় তোমার এখানে একটা ভালো একটা রেমুনারেশন আছে। তো সেই রেমুনারেশনটাও তারা কিন্তু পায়, এবং তার থেকে বড় কথা যে তারা তাদের নিজেদের এক্সপার্ট অপিনিয়নটা দেওয়ার সুযোগ পাচ্ছে। তো এতগুলো টিচার্স থাকতে পশ্চিমবঙ্গে তাদেরকে এড়িয়ে গিয়ে এদেরকে দেওয়া হচ্ছে, তো এটা কোনো রকম ভাবে কি তাদের নিজেদের স্বার্থটাকে সুরক্ষিত করলো না? অফকোর্স করলো। তো এই বিষয়গুলো আমরা দেখি কি, যে যারা পাওয়ারে থাকে তাদের যে গ্রুপগুলো, তাদেরকে দিয়ে, সরকারকে দিয়ে, তাদের রাজনৈতিক দলের যেহেতু এরা পার্ট, তো সরকারকে দিয়ে এরা কি করে, নিজেদের স্বার্থটাকে এরকম ভাবে আদায় করার চেষ্টা করে। তো এগুলো আমরা সবসময় কিন্তু দেখে থাকি। 6 নম্বরে দেখো এখানে রিলিজিয়াস অর্গানাইজেশন আছে। রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো এখানে কি করে, বিভিন্ন সময় সরকারের ভোট ব্যাংক হিসেবে কাজ করে বা আইডিওলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করে। এগুলো আমরা বিভিন্ন সময় দেখি। যেমন এই মুহূর্তে যদি আরএসএস এর কথা বলো, তো রিলিজিয়াস অর্গানাইজেশন খানিকটা, এটা কিন্তু সংগঠন একটা। তো আরএসএস যেমন এখানে প্রথম নামই আছে আরএসএস, তো জানো তোমরা একটা বড় ভোট ব্যাংক কেন, কারণ একটা বিশাল বড় হিন্দু আইডিওলজিকে তারা এখানে কিন্তু সোসাইটিতে প্র্যাকটিস করে, জনগণের অপিনিয়ন তৈরি করছে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুসকে সামনে নিয়ে এসে জনগণকে একজোট করার চেষ্টা করছে। সো এটা করছে, হিন্দুদের ভোট ব্যাংকটাকে, ভোটকে কনসলিডেট করার চেষ্টা করছে। মধ্য ভারতে দেখেছো তোমরা কতটা বড় রকম ভাবে এটা কনসলিডেট হয়েছে, যে সেখানে বিজেপিকে সরানো যাচ্ছে না। তার কারণ কি? তার কারণ এখানে আরএসএস। তো আরএসএস দেখবে এখানে গ্রামে গ্রামে বিভিন্ন রকম ভাবে কাজ করছে, কারণ গ্রামে তোমরা জানো যে এখনো মানুষ অর্থোডক্স লাইফ জীবনযাপন করে, বা এখনো দেখবে কনজারভেটিভ, এখনো দেখবে তারা হচ্ছে কনজারভেটিভ, কোনো গালি নয়, আগেও বারবার তোমাদের বলেছি কনজারভেটিজম পড়াতে গিয়ে, এটা একটা আইডিওলজি। তো যাই হোক, এগুলোকে তারা প্র্যাকটিস করে যারা, যেহেতু গ্রামের মানুষদের মধ্যে এই ট্র্যাডিশনাল এডুকেশনসগুলো এখন অনেক বেশি রয়েছে, পুরনো নিয়ম কানুনকে ফলো করে তারা জীবনযাপন করে, সমাজ সভ্যতা যেহেতু পরিচালিত হয়, সো এদের
এদের এদের উইং গুলোও দেখবে, এদের এই অর্গানাইজেশনস এর বিভিন্ন যে ব্রাঞ্চ গুলো, এগুলো দেখবে গ্রামে গঞ্জে ভীষণ রকম ভাবে স্ট্রং। তো ওখান থেকে দেখবে এরা ভোট ব্যাংক বানিয়েছে। দেখবে পশ্চিমবঙ্গ দেখবে যে বিজেপি পাওয়ারে এসেছে, কোথায় এসেছে? এমএলএ এমপি যে এত সিট পেয়েছে, কোথায় পেয়েছে? শহরে পেয়েছে না, কলকাতাতে একটাও সিট পায়নি তারা। কোথায় পেয়েছে? গ্রামে পেয়েছে। কোথাও ঝাড়গ্রামে, কোথাও দেখবে মেদিনীপুরে, কোথাও গিয়ে দেখবে উত্তরবঙ্গে, গ্রামে, যেখানে অনুন্নয়ন, যেখানে উন্নতি হয়নি, যেখানে এখনো সমাজ সভ্যতা পুরনো সিস্টেমে চলছে। তো সেখানে দেখবে আরএসএস এর সংগঠনগুলোর একটা বড় রোল সেখানে কিন্তু আছে। সেখানে বড় স্কুল খুলেছে, সেখানে বেকার হয়তো কোনো একজন মহিলাকে, যিনি হয়তো জাস্ট ওই রান্না বান্নার বাড়ির কাজটা করেন, তারপর আর কোনো কাজকর্ম থাকে না, তাকে 2000 টাকা মাসে দিয়ে অ্যাপয়েন্ট করেছে সেখানে স্কুলে এসে সে পড়াবে। তো 2000 টাকাই ওনার কাছে অনেক। তো 2000 টাকার বেতনে তিনি ওখানে এসে কিন্তু সারাদিন ধরে পড়িয়ে যাচ্ছেন, এবং যা পড়াচ্ছেন তার মধ্যে জাতীয়তাবোধ বা হিন্দু আইডিওলজি এগুলো কিন্তু তারা সেখানে তিনি প্রমোট করছেন। তো এইরকম ভাবে তারা কি করছে, একটা বড় কিন্তু এইরকম ভাবে একটা ভোট ব্যাংক নিজেদের তৈরি করছে। এইরকম আইডিওলজিটাকে তারা স্ট্রং করছে, কনসোলিডেট করছে, আইডিওলজির মধ্যে মানুষকে কিন্তু নিয়ে আসছে, এবং এটাই ঘুরিয়ে তারা যাদেরকে সমর্থন করছে, যে রাজনৈতিক দলটাকে, সেই রাজনৈতিক দলই কিন্তু পাওয়ারে জিতে আসছে। তো এখন বিজেপির মাথায় হাত আছে, তো বিজেপি বারবারে পাওয়ারে আসছে কেন? কারণ শুধুমাত্র যে বিজেপির হাতায় বাইরে থেকে হাত আছে এটা বলা ভুল, বিজেপিরও আইডিওলজিটা এটাকে সমর্থন করে, তো স্বাভাবিকভাবেই দুটোকে মিলেমিশে একাকার হয়ে গেছে, তো তারা পাওয়ারে আছে। তো এগুলো আমরা দেখতে পাই। তো ফলে কি হয়, যে সরকারকে এরা প্রেসার করে কি রকম ভাবে, যে সরকারকে যেমন বললো, যেমন দীর্ঘদিনের একটা দাবি ছিল এদের, যে সেখানে রাম মন্দির তৈরি হবে। তো দেখো রাম মন্দির তৈরি হলো, রাম মন্দির ওহি বানেগা। তো রাম মন্দির ওহি ওয়াপেই তৈরি, তো বলতে পারো যে এক প্রকার তৈরি হয়ে গেল। তো রাম মন্দির তৈরি হয়ে গেল, এখন আবার নতুন করে দেখতেই পাচ্ছিলে যে মসজিদগুলোর কাউন্সিলিং শুরু হয়ে গেছে, সার্ভে হচ্ছে যে কোথায় কোথায় মসজিদ আছে, সবগুলোই, সব নাকি আগে নাকি হিন্দু মন্দির ছিল। সুপ্রিম কোর্ট যদিও এখন এটা বন্ধ করিয়ে দিল দুদিন আগেই, কিন্তু এই সমস্ত দাবিপত্র তাদের ছিল, তাই না? এরা হিন্দু রাষ্ট্র বানাবে, এটা তাদের দীর্ঘদিনের দাবি। হ্যাঁ, এছাড়াও আরো অনেক বড় দাবি তারা নিয়ে বসে আছে, যেমন হচ্ছে গ্রেটার ইন্ডিয়ার কনসেপ্ট নিয়ে বসে আছে, ঠিক আছে? কি এটা গ্রেটার ইন্ডিয়া তো না, ওটা হচ্ছে কি ভারত, ওটাকে বলছে ইন্টিগ্রেটেড ভারত নাকি নাম, অখণ্ড ভারত। অখণ্ড ভারত। অখণ্ড ভারতের কনসেপ্ট তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো আছে পার্লামেন্টে, যে এখানে ছবিটা বসানো হয়েছে, যদি সরকারিভাবে একটা স্টেটমেন্ট সেখানে দেওয়া হয়েছে যে সেটা নাকি অখণ্ড ভারতকে ইন্টিগ্রেট করছে না, বাট একটা হিস্টোরিক্যালি একটা ছবি সেখানে টাঙ্গিয়ে রেখেছে। বাট এটাই হয়তো 10 বছর পর গিয়ে বলবে যে না দেখো আমরা সাজিয়ে রেখেছি, বা 15 বছর পর, 50 বছর পর গিয়ে বলবে যে দেখো আমাদের পার্লামেন্টে কিন্তু এগুলোর প্রতিনিধিত্ব করে, মানে হচ্ছে এই ভূখণ্ডগুলো সবই আমাদের। হতেই পারে, করতেই পারে, কারণ এখন থেকেই তারা সেটা করছে। প্রতিবেশী দেশগুলো এই কারণে অনেকটা বেশি আমাদের উপর বিক্ষুব্ধ। বাংলাদেশিরা এত বেশি বিক্ষুব্ধ হওয়ার কারণই হচ্ছে যে এটার একটা বড় ইস্যু, যে অখণ্ড ভারতের ভারতকে আমাদের এখানকার যে নন পলিটিক্যাল অর্গানাইজেশনস, যেমন এই রিলিজিয়াস অর্গানাইজেশনস, তারা সমর্থন করছে, এবং তারাই হচ্ছে সরকারকে সরকারের একটা বড় ভোট ব্যাংক, আইডিওলজিক্যাল সাপোর্ট। তো স্বাভাবিকভাবে তারা কোথাও গিয়ে ভয় পাচ্ছে, এবং এই কারণে তারা দেখবে যে ইন্ডিয়ার থেকে দূরত্ব বজায় রাখছে, ইন্ডিয়ার বন্ধুত্ব তারা চাইছে না, বরং ইন্ডিয়ার সঙ্গে এখন দর কষাকষির জায়গায় তারা আসছে। তো প্রতিবেশী দেশগুলোতে এগুলো কতগুলো কারণ হয়ে দাঁড়িয়েছে এগুলো। তো যাই হোক, ওভারঅল এগুলো তোমরা দেখতে পাবে যে এগুলোর একটা কিন্তু ইম্প্যাক্ট আছে। তো এরা কিন্তু এইরকম তারা দাবিপত্র আদায় করে নেয়। তো বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি জানো, জামাতি ইসলামী, মুসলিমদের সংগঠন জানো তোমরা, জামাত ইসলামী, জামাত উল মুসালমিন, ঠিক আছে, মুসালমিন, অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অ্যাংলো ইন্ডিয়ান, যেমন তোমরা ডেরেক ওব্রায়েনের নাম নিশ্চয়ই শুনেছো। তো ডেরেক ওব্রায়েন যেমন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, তো অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস অফ রোমান ক্যাথলিক্স, অল ইন্ডিয়া কনফারেন্স অফ ইন্ডিয়ান খ্রিস্টান, পার্সি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন, শিরোমণি অকালি দল, এগুলো সবই কি রিলিজিয়াস সংগঠন। যদিও এখানে তোমরা এখন প্রশ্ন করতেই পারো যে স্যার শিরোমণি অকালি দল তো একটা রাজনৈতিক দল, কিন্তু না, তার জন্মটা হয়েছিল কিন্তু ওই শিখদের যে প্রোটেকশন, শিখদের যে প্রমোশন, সেটাকেই কেন্দ্র করে। তো শিখ আইডিওলজিকে সামনে রেখেই তারা, তাদের জন্ম হয়েছিল, এবং রাজনৈতিক দল হিসেবে উঠে আসলেও তারা সেটাকেই কিন্তু সামনে রাখে। তো যেহেতু তারা সামনে ওটাকেই রাখে, তাই তারা যতটা না বেশি রাজনৈতিক, ততটা বেশি তারা কিন্তু ধর্মীয় একটা সংগঠন। তো এগুলো আমরা দেখতে পাবো। তো এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ রিলিজিয়াস অর্গানাইজেশনের মধ্যে, মাথায় রেখো, এগুলো হয়তো জিজ্ঞেস করে ফেলতে পারে। কাস্ট গ্রুপস জানো, ইন্ডিয়ার কনটেক্সটে যখন আমরা আলোচনা করি তখন এখানে কাস্ট বেসও কিন্তু কতগুলো সংগঠন আছে, গ্রুপস আছে, যারা তাদের নিজেরা কি করার চেষ্টা করে, নিজেদের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, বা কিংবা অন্যান্য অনেক রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করে, এবং তাদেরকে চেষ্টা করে যে পাওয়ারে জিতিয়ে নিয়ে আসারও বিভিন্ন রকম ভাবে। তো এগুলো আমরা দেখতে পাবো কি, যে এখানে বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের এই ধরনের কাস্ট গ্রুপস রয়েছে, এবং বিভিন্ন কাস্টের মধ্যে রাইভালস বা দ্বন্দ্বমূলক একটা সম্পর্ক দেখতে পাওয়া যায়। যেমন তোমরা দেখতে পাবে ব্রাহ্মণদের সঙ্গে এখানে নন ব্রাহ্মণদের একটা কিন্তু দ্বন্দ্ব তামিলনাড়ুতে রয়েছে। তো এক একজন এক একটা গ্রুপকে সমর্থন করে,
ঠিক আছে, এক একজন এক একটা গ্রুপকে সমর্থন করে। যেমন পেরিয়ারের গল্প তোমরা শুনে আসলে, পেরিয়ার পড়াতে গিয়ে বলেছিলাম যে পেরিয়ার নন ব্রাহ্মণ একটা গ্রুপকে সমর্থন করতো বা নন ব্রাহ্মণকে সেখানে সাপোর্ট করতো। তা একটা বড় রাজনৈতিক দলও পরবর্তীকালে ফর্ম হলো। যদিও এখন দেখা যাবে কি যে রাজনৈতিক পালা বদল বা এই ইভলিউশন আর কি, ইভলিউশনস বলছে যে এই পুরো গোষ্ঠীটাকে কন্ট্রোল করছে কিন্তু আবার ব্রাহ্মণরাই। যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো। তো মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে এগুলো ব্রাহ্মণ ভার্সেস নন ব্রাহ্মণের একটা ডিবেট দেখতে পাবে। রাজপুত ভার্সেস জাট ইন রাজস্থান, এগুলো ভালো করে মাথায় রেখে এগুলো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, এবং অলরেডি একটা দুটো বোধহয় করেছে, দেখেছিলাম, সলভ করিয়েছিলাম আমি সেই সময় তোমাদের। তো ভালো করে দেখে নিও, কাস্ট পড়াতে গিয়ে এগুলো এসেছিল। তো রাজপুত ভার্সেস জাট, এটা হচ্ছে রাজস্থানে। কাম্মা ভার্সেস রেড্ডি ইন আন্ধ্রপ্রদেশ, কাম্মা ভার্সেস রেড্ডি ইন আন্ধ্রপ্রদেশ, ভালো করে দেখে নিও। তারপরে বলছে আহির ভার্সেস জাট ইন হরিয়ানা, ভালো করে দেখে নাও এটা। বানিয়া ভার্সেস, এটা ভালো করে দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। বানিয়া ব্রাহ্মণ ভার্সেস পাটিদার ইন গুজরাট। বানিয়া ব্রাহ্মণরা বেসিক্যালি হচ্ছে যে ব্যবসায়িক গোষ্ঠী হয়, আর পাটিদাররা ওখানেও এক প্রকার তারা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্টের মধ্যে পড়ে। তো এদের মধ্যে একটা বড় ধরনের ডিবেট চলছে সেখানে। ঠিক আছে, কায়স্থ ভার্সেস রাজপুত দেখতে পাবে তোমরা এখানে। কায়স্থ ভার্সেস রাজপুত কোথায় না বিহারে, বিহারে দেখতে পাবে কায়স্থ ভার্সাস রাজপুত। নায়ের ভার্সাস ইজাবা কেরালাতে দেখতে পাবে, এগুলো ভালো করে দেখে নাও। আর হচ্ছে লিঙ্গায়ত ভার্সাস হচ্ছে ওকালিঙ্গা ইন কর্ণাটকা। তো লিঙ্গায়ত বললেই যেন কর্ণাটকের নামটা মনে আসে। তো এইগুলো এর পশ্চিমবঙ্গে কার সাথে কার চলছে এবার বলো দেখি, শুনি। পশ্চিমবঙ্গে আছে কি আদৌ, নাকি নেই, নাকি থাকলে কার মধ্যে আছে দেখি। তো এগুলো আমরা এখানে দেখতে পাই। তাছাড়াও এখানে আরো অনেক আছে। তো দেখো এখানে বলছে সাম কাস্ট বেসড অর্গানাইজেশনস, বলছে নাদার কাস্ট অ্যাসোসিয়েশন ইন তামিলনাড়ু, মারবাড়িয়া অ্যাসোসিয়েশন, হরিজন সবক সেং, এটা যেমন নামটা আসে পরীক্ষায় একাধিকবার, গুজরাটে এটা আছে হরিজন সবক সেং। ক্ষত্রিয় মহাসভা ইন গুজরাট, আর হচ্ছে ভানিয়াকুল ক্ষত্রিয়া সঙ্গম, আর হচ্ছে কায়স্থ সভা। নামগুলো একটু দেখে নাও, এগুলো সবই হচ্ছে কাস্ট অ্যাসোসিয়েশন। এরা কি করে নিজেদের স্বার্থে, এটা নিজেদের সদস্যদের স্বার্থে এরা কিন্তু সরকারকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। কাস্টের পাশাপাশি ট্রাইবটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজনীতিতে। তো জানো তোমরা এখানে এক এক রাজনীতি এক এক জায়গায় এক এক ধরনের, এই কারণে তোমাদের ইয়ে রয়েছে, ট্রাইবাল অর্গানাইজেশনস রয়েছে, তারা সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। এখানে তোমরা দেখতে পাবে যেমন হচ্ছে এখানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে এবং নর্থ ইস্ট স্টেট যেটা আছে, আসাম, মণিপুর এবং নাগাল্যান্ড, এখানে ট্রাইবদের একটা প্রতিপত্তি আছে। ট্রাইবদের সংখ্যাটা একটু বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, এদের একটা সংখ্যাটা একটা ভালো রকম ভাবেই পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে এখানে কতগুলো গোষ্ঠীও তৈরি হয়েছে, এরা এখানকার সরকারকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করে। তো এইরকম ভাবে দেখবে ট্রাইবরা যেমন দেখবে একলব্য মডেল স্কুল তৈরি করিয়ে নিয়েছে সরকারকে প্রেসার ক্রিয়েট করে। দেখবে তারপরে এখানে ট্রাইবালদের দেখবে যেমন দেখবে সাঁওতালি ভাষাকে তারা এখন থার্ড ল্যাঙ্গুয়েজ সম্ভবত, বা থার্ড ল্যাঙ্গুয়েজ বোধহয়, না থার্ড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বোধহয় তারা এখানে ঘোষণা করিয়েছে সাঁওতালি ভাষাকে। তো এইরকম ভাবে দেখবে যে বিভিন্ন বিষয়কে তারা কি করেছে নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছে। সাঁওতালি ভাষায় দেখবে পড়াশোনাও শুরু হয়েছে, যাদবপুরে বোধহয় সাঁওতালি ভাষা নিয়ে এখন পড়াশোনাও শুরু হয়েছে। সো এগুলো কিন্তু শুরু হয়েছে। তাছাড়াও তোমরা দেখবে যে আরো বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন যে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস গুলো তারা নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। তো এগুলো তারা নিজেদের স্বার্থে কাজ করে। তো কি কি নাম এখানে দেখে নাও। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, ট্রাইবাল ন্যাশনাল ভলেন্টিয়ার্স ইন ত্রিপুরা, পিপলস লিবারেশন আর্মি ইন মণিপুর, ঠিক আছে PLA এটা, অল ইন্ডিয়া ঝাড়খণ্ড, ট্রাইবাল সংঘ অফ আসাম, ইউনাইটেড মিজো ফেডারাল অর্গানাইজেশনস। তো এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো ট্রাইবাল অর্গানাইজেশন, যেগুলো তারা প্রেশার গ্রুপস হিসেবে কাজ করে। ভাষাও একটা ভারতের যখন আমরা প্রেশার গ্রুপসের কথা বলছি তখন ভাষাও এখানে একটা বড় গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। তো স্বাভাবিকভাবে এখানে ভাষাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো এখানে আমরা দেখতে পাবো যে ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। তামিলনাড়ুতে জানো তোমরা যে সেখানে যেমন ADIM কে তো জন্মই হয়েছে সেখান থেকে, জানো তোমরা এটা। তো তামিলনাড়ুতে সেখানে এটা একটা ভাষা আন্দোলন, ভীষণ বড় একটা বড় আন্দোলন। আঞ্জুমান তারিকি উর্দুকে কেন্দ্র করে একটা বড় একটা গ্রুপ। অন্ধ্র মহাসভা, ঠিক আছে, এটা সম্ভবত তেলেগু ভাষাকে কেন্দ্র করে। হিন্দি সাহিত্য সম্মেলন, হিন্দি ভাষাকে কেন্দ্র করে। নাগরী প্রচারণী সভা, এটা কিসের আমি জানি না এখানে। আর দক্ষিণা ভারত হিন্দি প্রচার সভা, তো এরা হিন্দিকে প্রচার করার চেষ্টা করে। তো এইরকম ভাবে তোমরা দেখবে বিভিন্ন এখানে, এটাও হয়তো হিন্দিকেই হবে, নগরী প্রচারণী সভা হিন্দিকেই হবে। তো এগুলো দেখবে বিভিন্ন ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। যেমন পশ্চিমবঙ্গে যেমন তৈরি হয়েছে তেমন দেখবে, পশ্চিমবঙ্গের একটা নাম বলো দেখি, রিসেন্টলি তৈরি হয়েছে, খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভ, টিভিতে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভ, সব জায়গাতে অ্যাক্টিভ, মাঝে মাঝে বিভিন্ন ধরনের কমেন্ট পাস করে, বলো
কি নাম পশ্চিমবঙ্গে ভাষাকে কেন্দ্র করে বা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে বা অঞ্চলকে কেন্দ্র করে, অঞ্চল কম, ভাষাটাই বেশি বা রিজিয়নটাই বেশি, এই এটা বেশি, কালচারটা বেশি। বলতে পারছেন না তো? এটার নাম হচ্ছে যেমন আমরা বলতে পারি যেমন বাংলা পক্ষ, নাম শুনেছো বাংলা পক্ষ? গর্গ গর্গ হ্যাঁ চা- গর্গ চ্যাটার্জির নাম শুনেছো? সে কিন্তু এমবিবিএস করা ডাক্তার, সে কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে আসা একদম ভীষণ রকম ভাবে হাইলি ইন্টেলেকচুয়ালস ছেলে। তো সে শুরু করিয়েছে এখানে, তাই না, বাংলা পক্ষ। তো বাংলা পক্ষে দেখবে সেখানে কি হচ্ছে যে এই যেমন এই মেট্রো রেলে যে কিছুদিন আগে যেটা হয়ে গেল যে পশ্চিমবঙ্গে থাকে কিন্তু বাংলায় মানে ইন্ডিয়াতে থাকে কিন্তু হিন্দিতে কথা বলতে পারছে না, তার জন্য তাকে বাংলাদেশি বলছে। তো সেখানে দেখবে সেগুলো নিয়ে বড় আন্দোলন হয়ে গেল দেখবে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো এখানে তাদের একটা বড় রোল ছিল। এছাড়াও দেখবে বিভিন্ন দোকানে দেখবে হিন্দি নাম লিখে রাখা বা হিন্দিতে কথা বলা, বাংলায় না বলতে চাওয়া। তো সেগুলোর বিরোধিতা বিভিন্ন সময় তারা কিন্তু করে এসেছে। তো এগুলো একটা গ্রুপ গোষ্ঠী, তারা কি করছে না, তারা কিন্তু বাংলার সমর্থন করছে। আইডিওলজি বেস গ্রুপসও তোমরা এখানে দেখতে পাবে। আইডিওলজি বেস গ্রুপস এর মধ্যে তোমরা এখানে দেখতে পাবে যেমন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপস এর মধ্যে তোমরা যেমন দেখবে নর্মদা বাঁচাও আন্দোলন তোমরা দেখতে পাবে। এই লিডারের নাম পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করেছে, ডান দিক বাঁ দিক। চিপকো মুভমেন্টের নাম তোমরা শুনবে, তাই না, চিপকো মুভমেন্ট যেটা উত্তরাখণ্ডে হয়েছে। ডেমোক্রেটিক রাইটস অ্যাসোসিয়েশন তোমরা নাম শুনবে, সিভিল লিবার্টিস অ্যাসোসিয়েশন, গান্ধী পিস ফাউন্ডেশন, উইমেন রাইটস অর্গানাইজেশন, এগুলো তোমরা পাবে যেগুলো আইডিওলজি সেন্ট্রিক। তো এগুলো মহিলাদের আইডিওলজি, ইকুয়ালিটির প্রিন্সিপালসকে সামনে রাখে। গান্ধীর প্রিন্সিপালস যেমন হচ্ছে গ্রাম স্বরাজের বা পিসফুল বা সত্যাগ্রহের কনসেপ্টকে এরা প্রমোট করার চেষ্টা করে। সিভিল লিবার্টিস মানে নাগরিকের অধিকারের কথা বলে, এরা বিভিন্ন ধরনের সমতার কথা বলে, হ্যাঁ, মডার্ন রাইটস গুলোর কথা বলছে। ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন যেগুলো আছে, যে গণতান্ত্রিক যে অধিকার, মানুষের যেমন ভোট দিতে পারবে, ভোটে প্রচার করতে পারবে, নির্বাচনে দাঁড়াতে পারবে, নির্বাচনী খরচটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, স্বচ্ছ ইলেকশনস হবে, হ্যাঁ, রিগিং মুক্ত ইলেকশনস হবে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো তারা বিভিন্ন সময় দাবি দাওয়াগুলো তারা তুলে ধরে। তো এগুলো তারা কি করে, এগুলো জনগণের পক্ষেও এরা কিন্তু এরকম ভাবে কাজ করে। এছাড়াও যখন আমরা ইন্টারেস্ট গ্রুপস নিয়ে কথা বলছি তখন অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপসকে এর বাইরে রাখা যায় না। অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপসকেও আমাদের খুব ভালো করে বুঝতে হবে। অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপসের কথাটা তোমাদের এর আগেও বলেছি, এখানে ছোট্ট করে বলে দিই। অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপসের কনসেপ্টটা হচ্ছে এটাই, যারা হঠাৎ করে উদয় হয় এবং যারা মাঝে মাঝে কি হয় যে হঠাৎ করে উদয় হওয়ার ফলে এদের মধ্যে লিডারের অভাব দেখতে পাওয়া যায় এবং একটা অর্গানাইজড ওয়েতে এই কারণে এদের এদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো দেখতে পাওয়া যায় না। কিছুটা সময় অর্গানাইজড হয়, তারপরে গিয়ে সেটা ভায়োলেন্ট হয়ে পড়ে অনেক সময়। সেখানে দেখা যায় যে থার্ড পার্টি ইন্টারভেনশনসটা অনেকটা ইজি হয়ে যায়, যেহেতু কেউ লিডারই নেই, কেউ কাউকে চেনে না, এখানে কোনো অ্যাফিলিয়েশনসই নেই, কেউ কারো কোনো মেম্বারশিপ নেই। তো ফলে এখানে এক ধরনের অস্থিরতার পরিবেশও দেখতে পাওয়া যায় এবং এটা দাঙ্গা বা এটা বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন, অ্যাসাসিনেশনস এর মতো ঘটনার দিকে চলে যায় এবং ধীরে ধীরে এই ভায়োলেন্ট হয়ে গেলে এটাকে কিন্তু সরকার নিয়ন্ত্রণও করে দেয়। যদি এটা নিজেদেরকে গুছিয়ে যতটা মানে যদি নিয়েও নেয় তারা, তারা লং রানে দেখা যায় কি সার্ভাইভ করতে পারে না। তারা কিন্তু সরকারের যে যন্ত্র, সরকারের যে দমন পীড়নের যে যন্ত্র বা আন্দোলন বন্ধ করার যে দ্বন্দ্ব, তার জাঁতাকলে পড়ে এরা কিন্তু হারিয়ে যায়। তো দেখলে তোমরা, আমি এর আগেও তোমাদের অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপস পড়াতে গিয়ে তোমাদের পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েছি, তো সেই সময় এই আরজি করেরই উদাহরণ দিয়েছি আমার যতদূর মনে আছে। তো এগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তো এখানে হঠাৎ হঠাৎ করে উদয় হওয়া বা ছোট ছোট গ্রুপ যাদের এত বড় ইনফ্লুয়েন্স থাকে না, হঠাৎ করে একটা বড় হাইপে চলে আসে, এই নামগুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন ন্যাক্সলাইট গ্রুপ, জানো তোমরা, যে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, সরকার দমন করতে বাধ্য হয়েছে। নবনির্মাণ সমিতি অফ গুজরাট, অল ইন্ডিয়া শিখ স্টুডেন্টস ফেডারেশনস, জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, এইগুলো দেখবে সব এগুলো সব বন্ধ করে দিয়েছে, সব ব্যান ফ্যান করে দিয়েছে। অল আসাম ইউনিয়নস স্টুডেন্টস ইউনিয়ন, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফা, আর হচ্ছে দাল খালসা। তো এগুলো বেসিক্যালি কি হয়, এগুলো বেসিক্যালি সেই সমস্ত গোষ্ঠীগুলো যেগুলো হঠাৎ করে উদয় হয় এবং যেহেতু তারা ভায়োলেন্ট হয়ে পড়ে, সরকার এদেরকে ব্যান করে দেয়, এদের উপর কিন্তু রেস্ট্রিকশন ইম্পোজ করে। এগুলো আমরা জানতে পাই। দুটো বইয়ের নাম এখানে খুব মেনশন করেছে, যেটা অলরেডি পরীক্ষায় এসে গেছে। দেখো লাস্ট সেটে, এটা গতকালকের কোয়েশ্চেন্স দেখছিলাম, সেখানে এই বইটার অলরেডি নাম জিজ্ঞেস করে ফেলেছে। সেটা হচ্ছে কি, দ্য পলিটিক্স অফ দ্য ডেভেলপিং এরিয়াস। তোমরা জানো অ্যালমন্ট এবং কোলম্যানের লেখা এটা বই। আর একটা বইয়ের নাম দেখে নাও, এটাও পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে অ্যালমন্ট এবং পাওয়েলের লেখা বই, কম্পারেটিভ পলিটিক্স, 1972-তে প্রকাশিত হয়েছে। সো এগুলো ভালো করে দেখে নিও। এগুলো হচ্ছে কতগুলো বই যেগুলো পরীক্ষায় কিন্তু এসেছে এবং আসে। তো এই জাস্ট এই বিষয়গুলো যদি মনে রাখো, ইন্টারেস্ট গ্রুপস থেকে যে কয়েকটা কোয়েশ্চেন্স আসে সেগুলো কিন্তু জলভাত হয়ে যাবে। আর কোনো এখানে প্রশ্ন থাকার কথা নয়, এটাতেই এনাফ। বলো এবার যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, যদি বুঝতে পেরেছো, পারোনি, সাজেশনস যা কিছু আছে মন খুলে বলতে পারো। বলো কে বুঝতে পারোনি? কতজন? 17 জনকে দেখছি, 19 জনকে দেখেছিলাম।
দুজন কেউ বেরিয়ে গেছে। অঙ্কিতা, দীপিকা, ইপসিতা, কুতুবুদ্দিন, ময়ূরাক্ষী, মৌসুমী সর্দার, আচ্ছা, নাজবুন্নেসা, শাহানাজ, সায়ন্তন, শ্রেয়া, স্মৃতিকণা কোথায় হারিয়ে যাচ্ছ মাঝে মাঝে, সোহিনী পাজা, শ্রেয়সী, আর হচ্ছে শুভম। তো এই হচ্ছে তোমাদের, স্মৃতিকণা তো আচ্ছা স্মৃতিকণা তো মাস্টার্সের স্টুডেন্ট। তো এই হচ্ছে, বাকিদেরকে দেখছি না, স্থাপিতা নেই, অনেকেই নেই। ওকে, ঝিলিকেও দেখছি না। ওকে, তো এই হচ্ছে বলার বিষয়, আর নতুন করে কিছু বলার নেই, এতটুকুই যদি মাথায় থাকে তাহলেই হবে। কালকে PYQ গুলো সলভ করিয়ে দেবো, আর যদি পারি নতুন আরেকটা টপিকও কালকে কিন্তু ছোট্ট করে এরকম ভাবে পড়িয়ে দেবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই তো? ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। তোমরা ঋতিকাও বোধহয় নেই না? ঋতিকাও নেই বোধহয়। ওকে, ঋতিকা কোয়েশ্চেন ভিডিওটা চাইছিলে, বলো কি বলছো? স্যার বলছি যে অর্গানাইজেশন গুলোর ইয়ার গুলো কি করতে হবে প্রতিটা হ্যাঁ, অর্গানাইজেশনে? ইয়ারগুলো দেখে নাও, ওগুলো সিকোয়েন্সে জানতে চাইছে আজকাল। ঠিক আছে, ইয়ারগুলো দেখে নাও, সিকোয়েন্সে লিখে রাখো। মানে সবগুলো দরকার নেই, শুধু বিজনেস অর্গানাইজেশন গুলো, বিজনেস, ট্রেড আর লেবার, মানে ওটাই তো, ট্রেড আর লেবার তো একই, বিজনেস আর ট্রেড, ওই দুটোই হলে এনাফ, আর দরকার নেই। ওই দুটোই এনাফ। আর দেখে নিও RSS আর বিশ্ব হিন্দু পরিষদ কবে তৈরি হয়েছিল, এগুলো লিডার্সের নামও জানতে চাই, ম্যাচ করতে বলে। তো সংগঠন কবে প্রতিষ্ঠা হয়েছে, এই দুটোও দেখে নিও। অকালি দলের নামটাও যেমন পরীক্ষায় একাধিকবার এসেছে, তোমরা জানো, সিকোয়েন্সে জানতে চেয়েছে। সো একবার দেখে নিও, যতগুলো পারবে, যতগুলো পসিবল হবে লিখে রাখো। ধীরে ধীরে দেখবে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আরও যখন বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন পাবে, সেগুলো পড়তে গিয়ে মুখস্থ হয়ে যাবে। সো এগুলো চিন্তার কিছু নেই। ঠিক আছে, আর এটা তো অনেক নামগুলো তো রিপিট হয়েছে, কারণ লেবার ইউনিয়ন পড়তে গিয়ে বা ট্রেড ইউনিয়ন পড়তে গিয়ে আমাদের এগুলো এসেছে, কাস্টও পড়তে গিয়ে অনেক কিছু আমরা পেয়েছি। সো ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস আসবে, তো অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। চলো, আর এখানে আর কিছু বলার নেই, যদি কিছু বলার থাকে বলো, আদারওয়াইজ তোমরা লিভ করতে পারো। নেক্সট দিন দেখি কি পড়ানো যায়। ঠিক আছে, চলো, গুড নাইট। Thank you, sir. হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। হুম।